নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ গল্প সমগ্র চ্যানেলে আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী সোনার আনারস। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা সোনার আনারস প্রথম পর্ব। জয়ন্ত বিরক্ত স্বরে বললে, আর পড়তে হবে না মানিক, ফেলে দাও তোমারই খবরের কাগজখানা। আমি রাজনীতির কচকচি শুনতে চাই না। আমি জানতে চাই নতুন নতুন অপরাধের খবর। কিন্তু আমি যা চাই তোমার এই খবরের কাগজে তা নেই। আচ্ছা, অপরাধীরা কি আজকাল ধর্মঘট করেছে? এ হলো কি? এত বড় কলকাতা শহর, কিন্তু কেউ অপরাধের মতন অপরাধ করতে পারছে না। মানিক কাগজখানা মেঝের ওপরে নিক্ষেপ করে হাসতে হাসতে বললে, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। তুমি চাও অপরাধীদের, কিন্তু সাধু নাগরিকদের পক্ষে তারা কি দুঃস্বপ্ন লোকের জীব নয়? জয়ন্ত বললে, অপরাধ হচ্ছে বিচিত্র। সাধু মানুষদের চেয়ে বেশি আকর্ষণ করে অপরাধীরাই। মহাভারত পড়বার সময় তুমি কি অনুভব করনি মানিক? যুধিষ্ঠিরের চেয়ে দুর্যোধন আর দুঃশাসনের কথা জানবার জন্যই আমাদের বেশি আগ্রহ হয়। মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়ে দেখো, তার মধ্যে রামের চেয়ে বেশি জীবন্ত হয়ে উঠেছে রাবণের চরিত্রই। আমাদের নিত্য নৈমিত্তিক জীবন হচ্ছে একেবারে বেরোয়া, কিন্তু রঙের পর রঙের খেলা দেখা যায় অপরাধীদের জীবনে। মানিক সায় দিয়ে বললে, তা যা বলেছ ভাই, এ কথা না মেনে উপায় নেই। কিন্তু কি আর করবে বলো? কলকাতা পুলিশের সুন্দরবাবু 3 মাসের ছুটি নিয়ে বসে আছেন। তিনিও যে হুম বলে কোনো নতুন মামলা নিয়ে আমাদের এখানে ছুটে আসবেন তারও আশা নেই। অগত্যা আমাদের বাধ্য হয়েই বিশ্রাম গ্রহণ করতে হবে। ঠিক এমনি সময় মধু চাকর এসে খবর দিলে একজন লোক নাকি জয়ন্তের সঙ্গে দেখা করতে চায়। জয়ন্ত জিজ্ঞাসা করলে, কীরকম লোক মধু? একটি ছোকরা বাবু, বয়স বোধ হয় 22-23 বেশি হবে না। তার মুখ দেখলে মনে হয় তিনি যেন ভারী ভয় পেয়েছেন। আচ্ছা, বাবুটিকে এখানেই নিয়ে এসো। তার একটু পরেই সিঁড়ির ওপরে দ্রুত পদশব্দ জাগিয়ে একটি লোক ব্যস্তভাবে ঘরের ভেতরে প্রবেশ করে তাড়াতাড়ি বলে উঠল, জয়ন্তবাবু কোথায়? আমি এখনই জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। আমারই নাম জয়ন্ত। আপনি বড়ই উত্তেজিত হয়েছেন দেখছি। ওই চেয়ারখানার উপরে গিয়ে একটু স্থির হয়ে বসুন। আগন্তুক সামনের চেয়ারখানা টেনে ধপাস করে তার উপরে বসে পড়ে বললে, উত্তেজিত না হয়ে কি করি বলুন দেখি? কাল রাত্রে আরেকটু হলে আমার প্রাণ পাখি খাঁচাচারা হয়ে যাচ্ছিল যে। জয়ন্ত হাসি মুখে বললে, তাহলে ঘটনাটা নিশ্চয়ই গুরুতর বটে। কিন্তু কি জানেন, শান্তভাবে না বললে কোনো ঘটনার ভেতর থেকেই আমরা সত্যকে আবিষ্কার করতে পারি না। আগন্তুক অল্পক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে বললে, জয়ন্তবাবু, এইবার আমার কথা বলতে পারি কি? বলুন। আপনার কথা শুনবার জন্য আমাদেরও আগ্রহের অভাব নেই। আপনাদের তো আগ্রহের অভাব নেই, কিন্তু কাল আমার ঘাড়ে চেপেছিল মস্ত বড় এক কুকুগ্র। আর যে বেঁচে আছি সে হচ্ছে ভগবানের দয়া। বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অতএব যখন বেঁচে আছেন তখন নির্ভয় আপনার সমস্ত ইতিহাস আমাদের কাছে বর্ণনা করতে পারেন। কিন্তু তার আগে জিজ্ঞাসা করি, আপনার নামটি কি? সুব্রত সরকার। বেশ, এবারে আপনার কি বলার আছে বলুন। সুব্রত বললে, কাল রাত্রে মশাই, আমার বাড়িতে ভয়ঙ্কর এক কাণ্ড হয়ে গেছে। আমি এখনও বিবাহ করিনি, নিজের বাড়িতে একলাই থাকি। কাল রাত্রে দিব্যি নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মনে হলো অনেকগুলো হাত দিয়ে অন্ধকারে কারা যেন আমাকে চেপে ধরেছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেও কিছু করতে পারলাম না, কারণ 4-5খানা হাত দড়ি দিয়ে আমাকে আষ্টে বেঁধে ফেললে। আমার মুখেও গুঁজে দিলে বিছানার চাদরের কানিকটা, আর চোখের ওপরেও বাঁধলে একখানা কাপড়। সেই অবস্থাতে অনুভব করলাম সুইচ টিপে কারা আলো জ্বাললে। তারপর শুনলাম
আমার লোহার সিন্দুক খোলা শব্দ। তার খানিক পরেই ঘরের আলো গেল আবার নিবে, কয়েকজন পায়ের শব্দ বাইরে চলে গেল। তারপর আস্তে আস্তে আমার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর আর কারো কোনো সারা শব্দ পেলাম না বটে, কিন্তু আমাকে সেই অবস্থাতেই কানা আর বোয়ার মতন চুপ করে থাকতে হলো। সকালবেলা চাকর এসে আমাকে মুক্তিদান করলে। জয়ন্ত বললে, আপনার ঘরের ভেতরে বাইরের লোক এলো কেমন করে? দরজা দিয়ে মশাই, দরজা দিয়ে। আমার একটি বদ অভ্যেস আছে, গ্রীষ্মকালে আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে পারি না। তারপর বিছানা থেকে নেমে আপনি কি দেখলেন? দেখলুম আমার লোহার সিন্দুক খোলা পড়ে রয়েছে। তার ভেতরে 100-5 টাকার নোট আর কিছু গয়নাও ছিল, কিন্তু সেসব কিছুই চুরি যায়নি। চোরেরা নিয়ে গেছে কেবল একটি জিনিস, যা ছিল সোনার আনারসের মধ্যে। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বললে, সোনার আনারস? সে আবার কি? মানিক বললে, সোনার পাথর বাটির কথা শুনেছি, কিন্তু সোনার আনারসের কথা শুনলাম এই প্রথম। সুব্রত বললে, তাহলে একটু গোড়ার কথা বলতে হয়। কোন খেয়ালে জানি না আমার প্রপিতামহ পিতল দিয়ে গড়িয়েছিলেন এই আনারসটি। এই আনারসের উপরে সোনার কলাই করা ছিল বলে আমরা একে সোনার আনারস বলেই ডাকি। আমার প্রপিতামহ মৃত্যুশয্যায় শুয়ে এই সোনার আনারসটি পিতামহের হাতে দিয়ে বলে গেছিলেন, যদি কোনো দিন তোমার বিশেষ অর্থাভাব হয় তাহলে এই আনারসের মধ্যেই পাবে অর্থের সন্ধান। আমার পিতামহ মৃত্যুকালে আমার বাবাকে ঠিক একই কথা বলে গেছিলেন। বাবাও যখন মৃত্যুমুখে, তখন তার মুখেই শুনেছিলাম এই কথাই। এই সোনার আনারসটি টানলে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আমার পূর্বপুরুষরা ধনী ছিলেন বটে, কিন্তু আমি ধনী নই। তাই সোনার আনারসের ভেতর থেকে অর্থের সন্ধান করতে গিয়ে পেয়েছিলাম খালি এক টুকরো কাগজ। আর সেই কাগজের উপরে লেখা ছিল যে কথাগুলো, তা প্রলাপের নামান্তর ছাড়া আর কিছুই নয়। জয়ন্ত জিজ্ঞাসা করলে, কথাগুলো কি? সুব্রত একটু ভেবে বললে, কাগজে লেখা ছিল একটা ছড়া, কিন্তু তার প্রথম আর শেষ দিকটার কথা ছাড়া আমার আর কিছুই মনে পড়ছে না। যেটুকু মনে পড়ছে বলুন দেখি। সুব্রত বললে, ছড়ার প্রথম দিকটায় আছে এই কথাগুলি, আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কদে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা চট। বলতে পারেন জয়ন্তবাবু, এর মধ্যে কোনো মানে খুঁজে পাওয়া যায় কি? বৃদ্ধ বট নাকি আয়নাতে তার মুখ দেখে গান ধরেছে, এমন কথা শুনলে কি হাসি পায় না? জয়ন্ত মাথা হেড করে ভাবতে ভাবতে বললে, আমার একটু হাসি পাচ্ছে না সুব্রতবাবু। ছড়া শেষ দিকটায় কি আছে? সুব্রত বললে, শেষ দিকটায় আছে সেইখানেতে জলচারি আলো আধির যাওয়া আসা, সর্পনিপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। হ্যাঁ জয়ন্তবাবু, এগুলো কি পাগলের প্রলাপ নয়? জয়ন্ত প্রায় 5 মিনিট কাল স্তব্ধ ও স্থির হয়ে বসে রইল। তারপর হঠাৎ চেয়ারের ওপরে সোজা হয়ে উঠে বসে বলল, ছড়ার মাঝখানকার কোনো কথাই কি আপনার মনে নেই? এরকম একটা বাজে ছড়ার কথা মনে রাখবার কথা কি কেউ চেষ্টা করে জয়ন্তবাবু? চোর বেটারা কি নির্বোধ, তারা কিনা লোহার সিন্দুক খুলে কেবল এই ছড়ার কাগজ কাটা নিয়ে সরে পড়েছে। জয়ন্ত বললে, চোরেরা বেশি নির্বোধ কি আপনি বেশি নির্বোধ আমি সেটা এখনো বুঝতে পারছি না, তো ছড়ার কিছু কিছু অর্থ আমি যেন আন্দাজ করতে পারছি। পারছেন নাকি? আমি তো কতবারই কাগজ কাটা পড়ে দেখেছি, কিন্তু অর্থ বা অনর্থ কিছু আন্দাজ করতে পারিনি। জয়ন্ত বললে, এখনও আপনি কিছুই আন্দাজ করতে পারেননি, এটাই হচ্ছে আশ্চর্য কথা। আপনার বাড়িতে একদল চোর এলো, তারা আপনার লোহার সিন্দুক খুলে মূল্যবান কিছুই নিয়ে গেল না, নিয়ে গেল কেবল এক টুকরো কাগজ, যার ওপরে লেখা ছিল এই ছড়াটি। আর আপনার পূর্বপুরুষরা বলে গেছেন যার মধ্যে পাবেন আপনি দুঃসময়ে অর্থের সন্ধান। সর্পনির্পের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন ভাষা। এটুকু পড়েও আপনার মনে কোনো সন্দেহের ইঙ্গিত জাগেনি? সুব্রত মাথা নাড়তে নাড়তে বললে, কিচ্ছু না, কিচ্ছু না। সর্পনির্পই বা কি, আর তার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সম্পর্কটাই বা কি? জয়ন্ত গম্ভীর কণ্ঠে বললে, একটি সম্পর্ক থাকতে পারে বই কি। মানিক, তুমি কিছু বুঝতে পারছো কি? মানিক বললে, পাগল, ধাঁধা নিয়ে আমি কোনো কারই মাথা ঘামাবার চেষ্টা করি না। জয়ন্ত মৃদু হাস্য করে বললে, কিন্তু ওই চেষ্টাই হচ্ছে আমার জীবনের তপস্যা।
চিরদিনই আমি ধাঁধার জবাব খুঁজতে চাই। যাকে সে কথা। সুব্রতবাবু, আপনাকে আমি দু একটি কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, করুন। এই ছড়ার কথা আপনি আগে আর কারোর কাছে বলেছিলেন কি? তা বলেছিলাম বই কি, অনেক লোকের কাছে ওই ছড়াটা দেখিয়েছিলাম। যে দেখেছে সেই অবাক হয়ে গেছে। ওর মধ্যে কোনো মানেও খুঁজে পায়নি। যার মানে নেই তার মধ্যে আবার মানে খুঁজে পাওয়া যায় কি জয়ন্তবাবু? জয়ন্ত সেই জিজ্ঞাসার কোনো জবাব না দিয়ে বললে, সুব্রতবাবু, আপনি বললেন যে আপনার পূর্বপুরুষরা নাকি ধনী ছিলেন। তারাও কি কলকাতাতেই বাস করতেন? না, আমাদের আদিবাস হচ্ছে দক্ষিণ বাংলার কোদালপুর গ্রামে। আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। দেশে আজও আমার কিছু জমি জমা আছে, আর তার ব্যবস্থা করতে এখনও আমি মাঝে মাঝে দেশে যাই বটে, কিন্তু নিজেকে আর জমিদার ভেবে আত্মগৌরব লাভ করতে পারি না। দেশে আপনাদের বসত বাড়ি আছে তো? আছে, এইমাত্র। প্রকাণ্ড অট্টালিকা, চার চারটে মহল, তার চারিদার ঘিরে মস্ত বড় বাগান। কিন্তু সে সমস্তই আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর বনজঙ্গলে। বসত বাড়ি একটা মহলের কিছু কিছু সংস্কার করে খানচয়েক ঘর কোনো রকমে মানুষের উপযোগী করে নিয়েছি। যখন দেশে যাই সেই ঘরগুলো ব্যবহার করি। আপনাদের দেশের বাগানে পুকুর আছে? নিশ্চয়ই আছে, প্রকাণ্ড পুকুর, কলকাতার গোলদিঘির চেয়ে প্রায় 4 গুণ বড়। আর সেই পুকুরের ধারে কোনো পুরনো বটগাছ আছে কি? ভারী আশ্চর্য তো, আপনি এমন প্রশ্ন করছেন কেন? হ্যাঁ মশাই, পুকুরের দক্ষিণ তীরে আছে একটা মস্ত বট গাছ। তার বয়স কত কেউ তা জানে না। আর সেই বট গাছের ওপরে বাস করে বকের দল। সুব্রত বিপুল বিস্ময়ে দুই চক্ষু বিস্ফারিত করে বললে, এই কথা আপনি জানলেন কেমন করে? পরে বলবো, আপাতত আমার জিজ্ঞাসার জবাব দিন। সেই বট গাছের ওপরে চিরদিনই ধরেই বাস করে আসছে বকের দল। ও গাছটা হয়ে দাঁড়িয়েছে যেন তাদের নিজস্ব সম্পত্তি। জয়ন্ত কিছুক্ষণ বসে রইল নীরবে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের রূপোর শামুকের ভেতর থেকে এক টিপ নস্য নিয়ে বললে, মানিক, জাগ্রত হও। ব্যাপার কি বন্ধু? খুব খুশি না হলে তুমি তো নস্য নাও না, কিন্তু খুশির কারণটা কি? আর আমরা অলস হয়ে বসে থাকবো না। ওঠো, মধুকে পোটলাপুটলি বাঁধতে বলো। আজ থেকে শুরু হবে আমাদের নতুন অভিযান। কিন্তু যাবে কোন দিকে? সুব্রতবাবুর দেশে, কোদালপুর গ্রামে। সুব্রত খানিকক্ষণ অবাক হয়ে বসে রইল। তারপর বিস্মিত স্বরে বললে, ও জয়ন্তবাবু, ওই ছড়ার প্রলাপের ভিতর থেকে আপনি কোনো অর্থ খুঁজে পেয়েছেন নাকি? আপনার পূর্বপুরুষেরা বলে গেছেন ছড়ার মধ্যে অর্থের সন্ধান পাওয়া যাবে। তাদের কথা মিথ্যে নয়। সত্য সত্যিই ও ছড়াটির মধ্যে আছে গভীর অর্থ। কিন্তু দুঃখের বিষয়, আপনি সমস্ত ছড়াটার কথা আমাকে বলতে পারলেন না। তাহলে হয়তো এখনই সব সমস্যারই সমাধান হয়ে যেত। এমন জানলে আমি যে ছড়াটা একেবারে মুখস্থ করে রাখতাম। যাকে যেটুকু সূত্র পেয়েছি তা নিয়েই এখন কাজ আরম্ভ করে দিই। মানিক, সুন্দরবাবুকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ করে এসো। তিনি এখন ছুটিতে আছেন। সুন্দরবাবুর সঙ্গে না থাকলে আমাদের কোনো অভিযানই তো ভালো করে জমে না। জয়ন্তরা কোদালপুর গ্রামে গিয়ে দেখলে সুব্রত কিছুমাত্র অত্যুক্তি করেনি। তাদের পৈতৃক অট্টালিকা কেবল প্রকাণ্ড বললেই যথার্থ বলা হয় না। অত বড় অট্টালিকা রাজধানী কলকাতাতেও বোধ হয় 2-4খানার বেশি নেই। আর সেই অট্টালিকার চারিপাশ ঘিরে বিরাজ করছে যে উদ্যান, তার সীমানা নির্দেশ করা হচ্ছে রীতিমতো কঠিন ব্যাপার। প্রকাণ্ড অট্টালিকা এবং একসময় যে তার সৌন্দর্য ছিল অপূর্ব, সে বিষয়ে নেই কোনোই সন্দেহ। কিন্তু তার বর্তমান রূপ দেখলে মনটা হাহা করে ওঠে। অট্টালিকার কোনো কোনো অংশ ধসে পড়ে রচনা করেছে পাহাড়ের মতো স্তূপ, এবং তার কোনো কোনো অংশ কোনো ক্রমে এখনও নিজেদের অস্তিত্ব রক্ষা করে দাঁড়িয়ে আছে বটে। কিন্তু তাদের বর্ণহীন, বালুকাহীন ও গঠনহীন বড় বড় ফাটল ধরা গায়ের ওপরে বিরাজ করছে রীতিমতো বড় জঙ্গল। মস্ত মস্ত অসত্য, বট ও নিম গাছের দল প্রায় তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে আছে, এবং সেই সব গাছের ডালে ডালে বাদুড়, পেঁচা ও আরও নানা জাতীয় পাখিরা এসে বাসা বেঁধেছে। এবং সেই সব গাছের তলদেশ জুড়ে আছে নানা শ্রেণীর আগাছার ঝোপঝাপ। আগে যার নাম ছিল উদ্যান, এখন তারও অবস্থা ভয়াবহ বললেও চলে। আজ কেউ তাকে কল্পনাতে উদ্যান বলে সন্দেহ করতে পারবে না।
কারণ তার নানা স্থানে আশ্রয় নিয়েছে এমন গভীর জঙ্গল যা দেখলে মহা অরণ্য সুন্দরবনের কথাই মনে পড়ে। একসময় যখন এখানে ছিল ফুলবাগান আর ফল বাগান, তখন যে চারিদিকেই ছিল উচ্চ ও কঠিন প্রাচীর, নানা জায়গায় আজও তার চিহ্ন বিদ্যমান আছে। কিন্তু আজ প্রাচীরের অধিকাংশই ভেঙে চুরে একেবারে হয়েছে ভূমিসাৎ। সুন্দরবাবু রীতিমতো ভীত কণ্ঠে বললেন, জয়ন্ত, তুমি কি বলতে চাও? গভীর অরণ্যের মধ্যে এই বিপুল ভগ্নস্তূপের ভেতরেই এখন কিছুকাল ধরে আমাদের বাস করতে হবে? কিছুতেই আমি এখানে থাকবো না। কিছুতেই কেউ আমাকে এখানে থাকতে রাজি করাতে পারবে না। যত সব পাগলার পাল্লা এসে পড়েছি। বাবা, বেড়াতে এসে শেষটা কি পৈতৃক প্রাণটিকে নষ্ট করব? এই গভীর জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ বিষধর সর্প যে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার উপরে এখানে যে বাঘ ভাল্লুক জাতীয় বদমেজাজি জানোয়াররা নেই, এমন কথাও জোর করে বলা যায় না। আমি আজই এখান থেকে সবেগে পলায়ন করতে চাই। সুব্রত বললে, মাফই সুন্দরবাবু, মাফই। এই ভাঙা অট্টালিকার মধ্যে এমন একটা অংশ আছে যা ছোট্ট হলেও একেবারে আধুনিক বলেই মনে হবে। যে কয়দিন আমরা এখানে থাকবো সেই অংশটাই হবে আমাদের বাসস্থান। জয়ন্ত অধীর কণ্ঠে বললে, সুব্রতবাবু, এখন বাজে কথা ছেড়ে আপনি যে পুষ্করিণীর কথা বলেছিলেন সেইটা কোথায় দেখান। আমি আগে সেখানেই যেতে চাই। সুব্রত অগ্রসর হয়ে বললে, আসুন আপনারা, আমি এখন সেদিকেই যাত্রা করছি। বহু আগাছার ঝোপ এবং লতাপাতার জাল দিয়ে ঘেরা বনস্পতির মতো প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষের জনতা ভেদ করে মিনিট পাঁচেক ধরে অগ্রসর হয়ে খানিকটা খোলা জায়গায় ওপরে এসে পড়ল তারা। সেখানেও ঝোপঝাপ আছে বটে, কিন্তু বড় গাছের সংখ্যা অত্যন্ত কম। তারই মাঝখানে দেখা গেল যেন ঘাসের সবুজ মাখা একটা সমতল জমি। মানিক বললে, সুব্রতবাবু, আপনাদের বাগানের ভিতরে এত বড় একটা সবুজ মাঠ কেন? সুব্রত হেসে বললে, ওটা মাঠ নয় মানিকবাবু, ওটাই হচ্ছে আমাদের বাগানের প্রধান পুষ্করিণী। ওর অধিকাংশই ভরে গিয়েছে পানায় আর পানায়, তাই ওকে দেখাচ্ছে সবুজ মাঠের মতন। ওখানে লাফ দিয়ে পড়লে মোটেই মাটি খুঁজে পাবেন না, তলিয়ে যাবেন একেবারে অতল জলে। সুন্দরবাবু বললেন, এত বড় পুকুর আমি কলকাতাতেও দেখিনি। এ কি পুকুর? এ যে সমুদ্রের ক্ষুদ্র সংস্করণ। ওহ, সুব্রতবাবুর পূর্বপুরুষরা কি ধনী ছিলেন! এরকম সব কথা বলতে বলতে সকলে সেই সরোবরের ধারে গিয়ে দাঁড়াল। মানিক বললে, দেখছি পুকুরের ওই ভাঙা ঘাটের কাছে পানার অত্যাচার নেই। সুব্রত বললে, বাগানের প্রাচীরের বেশিরভাগই ভেঙে গিয়েছে। গ্রামের লোকজনরা তাই অবাধে এখানে এসে ওই পুকুরে জল ব্যবহার করে। একটি নয় মানিকবাবু, এই পুকুরের চারিদিকে এখনও 8টি ঘাট বর্তমান আছে। সব ঘাটেরই অবস্থা শোচনীয়। তবু দারুণ গ্রীষ্মের সময় যখন এখানকার সব পুকুরই জলশূন্য হয়ে যায়, তখন গায়ের লোকেরা এসে এই পুকুরেই জল ব্যবহার করে। কারণ আমাদের এই পুষ্করিণী এত গভীর যে এখানে কোনোদিনই জলের অভাব হয় না। জয়ন্ত বললে, এটা তো দেখছি পুকুরের উত্তর দিক। সুব্রতবাবু, আপনি বলেছেন এই পুকুরের দক্ষিণ তীরে আছে একটা সেকেলে বট গাছ। আমি এখন সেই গাছটার কাছেই যেতে চাই। সুব্রত বললে, তাহলে আসুন আমার সঙ্গে। সরোবরের পূর্ব তীর দিয়ে সকলে বেশ খানিকক্ষণ ধরে অগ্রসর হল। তারপর পাওয়া গেল সরোবরের দক্ষিণ প্রান্ত। সুব্রত অঙ্গুলি নির্দেশ করে বললে, ভাঙা ঘাট আর পুকুরের জলের উপরে ছায়া ফেলে দাঁড়িয়ে আছে ওই সেই বুড়ো বট গাছ। জয়ন্তবাবু, দেখুন এর ভেতর থেকে আপনি কোনো রহস্যের চাবি আবিষ্কার করতে পারেন কি না। জয়ন্ত সেই বটগাছটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললে, এই বটগাছটা দেখছি শিবপুরে বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছটার সঙ্গে পাল্লা দিতে পারে। এর চারিদিক দিয়ে যেসব ঝুড়ি মাটির উপরে নেমে এসেছে তার প্রত্যেকটাই তো মনে হচ্ছে এক একটা গাছের গুড়ির মতন। সুব্রত বললে, শুনতে পাচ্ছেন কি? ওই বট গাছের ভেতর থেকে জেগে উঠেছে কত চিৎকার! ও চিৎকার হচ্ছে বক আর তাদের বাচ্চাদের। দিনে রাতে এই অশ্রান্ত চিৎকার কখনো থামে না। তাই গায়ের লোকেরা এই গাছটাকে বট গাছ না বলে বক গাছ বলে ডাকে। হঠাৎ শোনা গেল চিৎকার করে কে যেন একটা কবিতা আবৃত্তি করছে। জয়ন্ত সচমকে বললে, কথাগুলো যেন চেনা চেনা মনে হচ্ছে। এগিয়ে গিয়ে দেখতে হয়। তারপরই শোনা গেল চেঁচিয়ে কে বলছে,
আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। মানিক সবিস্ময়ে বললে, এই যে সোনার আনারসের ভিতরে পাওয়া সেই ছড়াটারই গোড়ার দিক। জয়ন্ত বললে, চুপ, ছড়ার পরের অংশ শোনো। শোনা গেল, পশ্চিমাতে পঞ্চপোয়া, সূর্যি মামার ঝিকিমিকি, নয়ের পায়ের যায় কত না, খেলছে জলর টিকটিকি। এ পর্যন্ত বলেই কণ্ঠস্বর আবার হলো স্তব্ধ। জয়ন্ত সহস্যে বলে উঠল, এ যে দেখছি ছড়ার দ্বিতীয় শ্লোক। সুব্রত বললে, জয়ন্তবাবু, ছড়াটা আমার মুখস্থ নেই বটে, কিন্তু এখন শুনে বেশ বুঝতে পারছি এটা তার দ্বিতীয় শ্লোকই বটে। জয়ন্ত আবার বললে, চুপ, শুনুন। অজানা কণ্ঠস্বরে আবার শোনা গেল, অগ্নিকোণে নেই কো আগুন, কাঙাল যদি মানিক মাগে, গহন মনে কাটিয়ে দেবে রাত্রি দিবার রষ্টভাগে। কণ্ঠস্বর আবার স্তব্ধ হলো। সুব্রত হাসতে হাসতে বললে, ও ছড়াটা কি বলছে জানেন? ও হচ্ছে এই গায়ের একটি লোক, ও নাম হচ্ছে ভূষণ। এখানকার লোক ওকে ভূষো পাগলা বলে ডাকে। শুনেছি ওর বাবা ছিলেন আমাদের নায়েব, কিন্তু সোনার আনারসের ওই ছড়াটা কী করে যে ওর কণ্ঠস্থ হলো সে রহস্য আমি জানি না। তবে মাঝে মাঝে যখনই এখানে এসেছি তখনই ওর মুখে শুনেছি ওই ছড়া। লোকে বলে ওই ছড়া মুখস্থ করতে করতেই ও পাগল হয়ে গেছে। জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বললে, কিন্তু আপনাদের ওই ভূষো পাগলা থেমে গেল কেন? আমার মনে হচ্ছে ওই ছড়াটার নতুন কোনো অংশ ওর মুখেই আমরা শুনতে পেতে পারি। ঠিক সেই সময় পুষ্করণীর দক্ষিণ তীরের ঘাটের উপরে দাঁড়িয়ে উঠল একটি মূর্তি। তার একেবারে শীর্ণ দেহ, মাথার চুলে জট বেঁধেছে, মুখে রাশিকৃত দাড়িগোঁফ এবং সর্বাঙ্গ প্রায় অনাবৃত। কেবল কোটি দেশে একখণ্ড কৌপিনের মতন বস্ত্র তার লজ্জা রক্ষার চেষ্টা করছে। ভূষণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে জয়ন্তদের দিকে তাকিয়ে রইল। পায়ে পায়ে তার কাছে এগিয়ে গিয়ে সুব্রত সুতলে, কি গো ভূষো পাগলা, এই দুপুরের রোদে ঘাটে বসে তুমি কি করছো? ভূষণ মাটির দিকে মুখ নামিয়ে যেন আপন মনেই বললে, কিছুই করছি না, কিছুই করছি, অনেক কিছুই করবার আছে, কিন্তু কিছুই করতে পারছি না। করতে পারছি না কেন? করতে পারছি না কেন? ছড়ার সঙ্গে পৃথিবী মিলছে না। মিলছে না কেন? যে পৃথিবীতে সোনার আনারস ফলে, মানুষের পৃথিবীর সঙ্গে কোনোদিনই তার মিল হয় না। সোনার আনারস, সোনার আনারস। তুমি ও ছড়াটা শিখলে কোথায়? বাবা শিখিয়েছেন গো, বাবা শিখিয়েছেন। বাপ ছাড়া ছেলেকে আর কে শেখাবে বলো? জয়ন্ত বললে, কিন্তু ছড়ার সবটা তো তুমি এখনো আমাদের শোনালে না। ভূষণ সে কথার জবাব না দিয়ে হঠাৎ চমকে উঠল। তার মুখে চোখে ফুটল রীতিমতো ভয় ভাব। তারপর চারিদিকে ব্যস্ত দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। সুব্রত বললে, হঠাৎ কি হলো ভূষো পাগলা, চারিদিকে অমন করে তাকাচ্ছ কেন? সুব্রতর কথা সে শুনতে পেলে বলে মনে হলো না। বিড়বিড় করে কি বকতে লাগলো তাও বোঝা গেল না। সুব্রত এগিয়ে গিয়ে তারা একখানা হাত ধরে ঝাঁকানি দিয়ে বললে, কি তুমি বিড়বিড় করছো, আমাদের কথা জবাব দাও। ভূষণ একেবারে বোবা হয়ে গেল। ভয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল একদিকে। তার দৃষ্টি অনুসরণ করে জয়ন্ত ফিরে দেখতে পেলে অল্প দূরেই রয়েছে একটা বড় ঝোপ, কিন্তু সে ঝোপটা একেবারেই স্থির, সেখানে সন্দেহজনক কিছুই নেই। হঠাৎ ভূষণ বলে উঠল, দুশ্মন, দুশ্মন। সুব্রত বললে, দুশ্মন আবার কি? আমি দুশ্মনদের গন্ধ পাচ্ছি। কোথায়? এই বাগানে। বাগানে খালি তো আমরাই আছি। যেখানে ভগবান সেখানেই থাকে শয়তান। কি পাগলামি করছো? ভূষণ গান ধরলে, আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তাদের পাগলা ছেলে। জয়ন্ত বাধা দিয়ে বললে, ভূষণ, ও গান থামিয়ে তুমি সেই ছড়ার সবটা আমাদের শুনিয়ে দাও। সোনার আনারসের ছড়া? হ্যাঁ। সে ছড়া তো তোমাদের শোনাতে পারবো না। কেন বলো দেখি? দুশ্মন এখানে নেই। আছে গো, আছে গো, আছে। আজকাল রোজই এখানে দুশ্মনদের গন্ধ পাই। তারা কারা? জানি না, তারা থাকে দূরে দূরে আর আনাচে কানাচে মারে উকি ঝুঁকি।
তুমি ভুল দেখেছো। না গো, না গো, না, আমার চোখ ভুল দেখে না। বেশ তো, তুমি চুপি চুপি ছড়াটা আমাদের শোনাও না, তাহলে দূর থেকে দুশ্মনরা কিছুই শুনতে পাবে না। তোমরা দুশ্মন নাও, ছটা আমি তোমাদের শোনাতে পারি। বেশ, তবে শোনাও। ভূষণ শুরু করলে। আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট। এই পর্যন্ত বলেই হঠাৎ থেমে পড়ে সে আবার সেই ঝোপটার দিকে তাকালে। সঙ্গে সঙ্গে জয়ন্তরও দৃষ্টি ফিরল সেদিকে। তার দেখা দেখি আর সকলেও ফিরে তাকালো। মুহূর্ত দুই পরে দেখা গেল খানিকটা ধোঁয়া ঝোপের ভেতর থেকে বেরিয়ে উঠে যাচ্ছে ওপর দিকে। প্রায় 8 মিনিট পরে আবার সেই দৃশ্য। ভূষণ বলে উঠল, দুশ্মন। সুন্দরবাবু বললেন, হুম, ঝোপের ভেতরে বসে নিশ্চয় কেউ বিড়ি সিগারেট খাচ্ছে। ভূষণ আবার বললে, দুশ্মন, দুশ্মন। জয়ন্ত বললে, ব্যাপারটা এগিয়ে দেখতে হয়। জয়ন্তের পেছনে পেছনে আর সকলেও অগ্রসর হলো, কেবল ভূষণ ছাড়া। সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে সে নিজের মনে বিড়বিড় করে কি বকতে লাগলো। মিনিট খানেকের মধ্যেই সকলে গিয়ে হাজির হলো ঝোপের মধ্যে। বিড়ি বা সিগারেটের ধোঁয়া তখন অদৃশ্য। ঝোপটা বেশ বড়, তার ভেতরে অনায়াসেই 10-12 জন লোকের ঠাঁই হতে পারে। কিন্তু সেই ঝোপের ভেতরে পাওয়া গেল না জনপ্রাণীকে। তবে পাওয়া গেল একটা প্রমাণ, সিগারেটের ধোঁয়ার গন্ধ। জয়ন্ত হেঁট হয়ে জমির ওপর থেকে তুলে সকলকে দেখালে একটা জ্বলন্ত সিগারেটের অর্ধাংশ। মানিক বললে, তাহলে এখানে বসে নিশ্চয়ই কেউ ধূমপান করছিল, এখন আমাদের আসতে দেখে সিগারেট ফেলে লম্বা দিয়েছে। জয়ন্ত বললে, এটা কি সিগারেট দেখছো? স্টেট এক্সপ্রেস 999। যে এরকম দামি সিগারেট ব্যবহার করে তার ধনবান হওয়াই উচিত। ঝোপের ভেতরে সিগারেটের গন্ধ ছাড়া আরও একটা গন্ধ পাচ্ছি। এসেন্সের মিষ্টি গন্ধে এখানকার বাতাস এখনও ভারাক্রান্ত হয়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি এতক্ষণ লুকিয়েছিল সে কেবল ধনবান নয়, রীতিমতন শৌখিনও। সুন্দরবাবু বললেন, এই ঝোপটার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি ওদিকে 20-25 হাত তফাতে আরও একটা বড় ঝোপ রয়েছে। সেই শৌখিন ধনবান বেটা এখান থেকে পালিয়ে ওইখানে গিয়ে লুকায় নেই তো? জয়ন্ত বললে, এখনই সে সন্দেহমঞ্জন করা যেতে পারে, চলুন। ঠিক সেই সময় আচম্বিত পুষ্করিণীর দিক থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। তারপরই চারিদিক আবার স্তব্ধ। জয়ন্ত এক লাফ মেরে ঝোপের ভেতর থেকে বাইরে গিয়ে পড়ল। তারপর চটপট চারিদিকে বুলিয়ে নিল নিজের খরদৃষ্টি, কিন্তু কোনো দিকেই কাউকে দেখতে পেলে না। তার পাশে এসে দাঁড়িয়ে মানিক বললে, কই, কেউ তো কোথাও নেই, তবে আর্তনাদ করলে কে? আমার বিশ্বাস আর্তনাদ করেছে ভুষো পাগলা। কিন্তু সে পাগলাই বা কোথায়? তারও যে টিকে দেখতে পাচ্ছি না। এসো আর একবার ঘাটের দিকে যাওয়া যাক। সুব্রত জয়ন্তের পেছন পেছনে অগ্রসর হতে হতে বললে, এ কিরকম ম্যাজিক বাবা? ঝোপের মাথায় সিগারেটের ধোঁয়া ওড়ে, কিন্তু ঝোপের ভেতরে মানুষ নেই। পুকুরের ধারে আর্তনাদ জাগে, কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না। এসব তো ভালো কথা নয়। কিন্তু পুকুরের ধারে গিয়েও আর্তনাদের বা ভূষণের অদৃশ্য হওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত পুকুরের ঘাটের দিকে উংলি নির্দেশ করে বললে, ঘাটের ধাপে ওটা কি পড়ে রয়েছে? মানিক এগিয়ে গিয়ে সেটা তুলে নিয়ে বললে, এই যে দেখছি বাঁশের বাঁশি। সুব্রত বললে, ওটা হচ্ছে ভূষো পাগলার বাঁশি। সে বাঁশি বাজাতে ভারী ভালোবাসে, আর ও বাঁশিটিকে কখনো কাছছাড়া করে না। জয়ন্ত বললে, যখন অমন প্রিয় বাঁশিকে সে পুকুরের ঘাটে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে, তখন বুঝতে হবে নিশ্চয়ই এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? হ্যাঁ, ভূষো পাগলা হয় ভয়াবহ কিছু দেখে দারুণ আতঙ্কে আর্তনাদ করে বাঁশি ফেলেই বেগে পলায়ন করেছে, নয় কেউ বা কারা তাকে বন্দি করে এখান থেকে টেনে নিয়ে গেছে। সুন্দরবাবু বললেন, কোনো অর্থই বোঝা যাচ্ছে না। এখানে ভয়াবহ কিছুতে দেখতে পাচ্ছি না। আর ভূষণের মতো একটা পাগলাকে বন্দি করে কার কি লাভ হতে পারে? জয়ন্ত কেবল বললে, বোধহয় শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিতে পারব।
সুব্রত মিথ্যে বলেনি। সে মস্ত ভাঙা অট্টালিকার একটা মহলকে মেরামত করে সত্যিই সে আবার তার পূর্বশ্রী উদ্ধার করেছে। এই অংশটা যেন আলাদা একখানা বাড়ি। ওপরে নিচে খান ছয়েক বড় বড় ঘর, এবং ওপরে নিচে উঠানের চারিপাশেই আছে বেশ চড়া দালান। কোথাও অযত্ন বা মালিন্যের চিহ্ন মাত্র নেই। বৈঠকখানা ঘরটির মধ্যে আসবাবের সংখ্যাধিক্য নেই বটে, কিন্তু তার সাজসজ্জার ভেতরে পরিচয় পাওয়া যায় সুরুচির। একদিকে আছে দুখানি কোচ ও একখানি সোফা, এবং আর একদিকে ধবধবে চাদর পাতা চৌকি। তার উপরে কয়েকটি মোটাসোটা শুভ্র ও কোমল তাকিয়া যেন অতিথিদের আহ্বান করছে সাদর মৌন ভাষায়। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মার্বেল বাঁধানো গোল টেবিল, এবং তার চারিপাশে ঘিরে রয়েছে খান ছয়েক গদি মোড়ার চেয়ার। টেবিলের উপরে রাখা রয়েছে একটি নীল বর্ণপ্রধান চীনামাটির ফুলদানিতে কয়েকটি রক্ত গোলাপ, এবং ধূম্র সেবকদের ব্যবহারের জন্য দুটি কাঁচের ছাইদান। দেওয়ালকে অলঙ্কৃত করছে প্রাচ্য চিত্রকলা পদ্ধতিতে আঁকা 8খানি ছবি। এখানে বিদ্যুৎ বাতি নেই বটে, কিন্তু ছাদ থেকে ঝুলছে পেট্রোলের এমন একটি বড় লণ্ঠন যা প্রচুর আলোক বিতরণ করে অন্ধকারকে তাড়িয়ে দিতে পারে অনায়াসে। ঘরের 3 দিকে জানলার ভেতর দিয়ে বাইরের পানে তাকালেও এখানকার যা প্রধান বিশেষত্ব, সেই বন জঙ্গল, ঝোপঝাপ বা আগাছাতের ভিড় চোখে পড়ে না। দেখা যায় শুধু ঘাসের সবুজ মকমলে মোড়া পরিষ্কার সমতল জমি, এবং এখানে ওখানে ছোট বড় ফুল গাছদের বর্ণবৈচিত্র্য। সুন্দরবাবু ধপাস করে একখানা কোচের ওপরে বসে পড়ে বললেন, এতক্ষণে মনে হচ্ছে আফ্রিকার নিবিড় অরণ্য ত্যাগ করে আমরা আবার সভ্য জগতে ফিরে এলাম। দিব্যি ঘরখানি, চোখ জুড়িয়ে যায়। মানিক বললে, সুব্রতবাবু, জঙ্গল সাফ করে বাড়ির এই অংশটিকে এমন উপভোগ করে তুলতে আপনার তো কম খরচ হয়নি। প্রবাদের কথাই সত্যি, মরা হাতিরও দাম $1,00,000। সুব্রত একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললে, পৈতৃক ভিটের মায়া ছাড়া বড়ই কঠিন। আমি এখানে বাঙালি বাবুদের মতো নই মানিকবাবু। কত যুগ ধরে যেখানকার আকাশে বাতাসে আমার পূর্বপুরুষদের পবিত্র স্মৃতি সঞ্চয় হয়ে রয়েছে, কেমন করে ভুলবো সেখানকার মাটির প্রেমকে? তেমন সামর্থ্য থাকলে সমস্ত অট্টালিকা আর উদ্যানের নষ্টশ্রী আবার আমি উদ্ধার করতুম, কিন্তু উপায় নেই, উপায় নেই। অট্টালিকার ওই একটি অংশকেই বাসার যোগ্য করে তুলতে গিয়ে মহাজনের কাছে আমাকে ঋণ স্বীকার করতে হয়েছে। জয়ন্ত বললে, সুব্রতবাবু, আপনার উপরে আমার শ্রদ্ধা বাড়ল। যারা নিজেদের বংশগৌরব আর অতীত মহিমা ভুলে যায় তারা মানুষ নামের যোগ্য নয়। অথচ বাংলাদেশে যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই এমনই অমানুষের দল। তারা আজ নিজেদের গ্রাম ভুলে নব্য আর শহুরে হওয়ার জন্য কলকাতায় এসে সিনেমা, থিয়েটার, ফুটবল, ক্রিকেট আর হোটেল রেস্তোরাঁ নিয়েই ব্যস্ত হয়ে আছে। মুখময় তাদের স্নো আর পাউডারের প্রলেপ, চোখে তাদের শখের চশমা, ওষ্ঠা ধরে সিগারেট, হাতে রিসওয়াচ আর নটনতীদের ছবি, পরনে ফিরিঙ্গি পোশাক আর পায়ে মেয়েরই চলনের ভঙ্গি। অথচ তাদের অবহেলায় তাদের গ্রাম যে অরণ্যের নামান্তর হতে বসেছে সেদিকে কারোরই খেয়াল, এমনকি খেয়াল করবার ইচ্ছা পর্যন্ত নেই। আমি এদের কীট পতঙ্গ বলে মনে করি। এরা কেবল নরাধাম নয়, পশুরও অধম। আপনি যে এ জাতীয় জীব নন, আপনার মধ্যে যে যথার্থ মনুষ্যত্ব আছে তারই প্রমাণ পেয়ে আমি আজ অত্যন্ত আনন্দিত হলাম। কিন্তু যাক সে কথা, এখন কাজের কথা হোক। কোদালপুরের মধ্যে এখন সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিকে। বিশিষ্ট ব্যক্তি মানে? সবচেয়ে ধনী বা প্রতিপত্তিশালী। সুব্রত একটু ভেবে বললে, এখানে এমন কেউ নেই যাকে খুব ধনী বলা যায়, তবে এখানে এমন একজন লোক আছে স্থানীয় বাসিন্দারা যাকে খুব মানে। মানে কেন? ভয়। ভয়? আগে তার নাম প্রতাপ চৌধুরী। সে একজন দুর্দান্ত লোক। যে তার সঙ্গে শত্রুতা করেছে তাকে বিপদে পড়তে হয়েছে। বার্ধে খুনের মামলাতেও তাকে আসামি হতে হয়েছিল, কিন্তু দুইবারই প্রমাণের অভাবে সে খালাস পায়। এখানকার কোনো লোকই তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করে না। জয়ন্ত কৌতূহলী কণ্ঠে বললে, বটে বটে, তাহলে আরও ভালো করে লোকটির কথা বলুন তো সুব্রতবাবু।
প্রতাপকে চোখে দেখে কিছু বুঝবার জো নেই। ফর্সা রং, নাদুস নুদুস মাঝারি চেহারা, সর্বদাই মিষ্টি হাসিমুখা মুখ। এক জামা দুদিন পরে না, এমনই শৌখিন সে। তাহলে সে ধনবান। এখানে একটা আশ্চর্য রহস্য আছে। তার পৈতৃক সম্পত্তি নেই, সে নিজেও কোনো কাজকর্ম করে না, অথচ তার টাকার অভাব নেই। মাঝে মাঝে সে বেশ কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে অদৃশ্য হয়ে যায়। কেন যায়, কোথায় যায়, কেউ তা জানে না। প্রতাপের সঙ্গে সর্বদাই একদল লোক থাকে। সে গ্রাম থেকে অদৃশ্য হলে তাদেরও আর দেখতে পাওয়া যায় না। লোকগুলোর চেহারা ভদ্র না হলেও চাকরদারোয়ানের মতো নয়, কিন্তু তারা সকলেই জোয়ান। জয়ন্ত বললে, সুন্দরবাবু, প্রতাপ কিরকম লোক বলে মনে করেন? সন্দেহজনক। কেন? যে অর্থবান নয় অথচ তার অর্থের অভাব নেই, সে লোকের ওপরে দৃষ্টি রাখা খুব দরকার। এখানকার পুলিশের কাছে খবর নিলে প্রতাপ সম্বন্ধে হয়তো আরও নতুন কথা কিছু জানতে পারবো। তার চেয়ে চলুন না, আমরা নিজেরাই গিয়ে প্রতাপবাবুর সঙ্গে একটু আলাপ জমিয়ে আসি। সুব্রত বললে, আপনার এই আশা আজ সফল হবে না। আমি এখানে এসেই খবর পেয়েছি প্রতাপ এখন কোদালপুরে নেই। জয়ন্ত বললে, যাক, তাহলে আপাতত প্রতাপকে নিয়ে মাথা না ঘামালেও চলবে। এবারে স্নানাহারের চেষ্টা করা যাক। সে উঠে দাঁড়ালো এবং সেই মুহূর্তেই জানলা পথ দিয়ে কি একটা জিনিস সাঁ করে তার মাথার পাশ দিয়ে ছুটে দেওয়ালে বাধা পেয়ে ঘরের মেঝের ওপরে সশব্দে বুয়ে পড়ল। জয়ন্ত সচমকে জিনিসটার দিকে তাকিয়ে এক লাফে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। মানিক তাড়াতাড়ি জিনিসটা মাটির ওপর থেকে তুলে নিলে। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, ওটা যে দেখছি তীর। জয়ন্ত বললে, হ্যাঁ সুন্দরবাবু, ওটা যদি লক্ষ্যভেদ করতে পারত তাহলে আর আমার স্নানাহারের দরকার হতো না। সুব্রত বললে, কে তীর ছুড়লে, কেন ছুড়লে? কে ছুড়লে জানি না, জানার কাছে এসে তো জনপ্রাণীকে দেখতে পেলাম না। তবে কেন যে ছুঁড়েছে সেটা বেশ বুঝতে পারছি। এই কোদালপুরে এমন কোনো মহাত্মা আছেন যার ইচ্ছে নয় যে আমি আর ধরাধামে বর্তমান থাকি। সে কি জয়ন্তবাবু, এখানে তো কারোরই আপনার উপরে রাগ থাকবার কথা নয়। এখানে কে আপনাকে চেনে? যাদের চেনা উচিত তারাই চেনে। আমি সোনার আনারসের রহস্য উদ্ধার করতে এসেছি, আমাকে আবার তারা চিনবে না? তারা কারা? যারা আপনাকে আক্রমণ করে সোনার আনারসের ছড়া চুরি করে নিয়ে গেছে, যারা বাগানের ঝোপে বসে আমাদের গতিবিধির উপরে লক্ষ্য রেখেছিল, যাদের দিকে ভূষো পাগলা আর্তনাদ করে উঠেছিল, তাদেরই অনুগ্রহ দৃষ্টি পড়েছে আজ আমার উপরে। এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। সুন্দরবাবু, মানিক, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এই শত্রু বড় সামান্য শত্রু নয়, এরা এখন আমাদের পেছনে পেছনেই ঘুরবে। সুন্দরবাবু বললেন, সুব্রতবাবু, এই বিংশ শতাব্দীতেও তীর ছোড়ে তো খালি অসভ্য দেশের লোকেরা। আরে ছ্যা, আপনাদের কোদালপুর আমার একটুও ভালো লাগছে না। জয়ন্ত বললে, সুন্দরবাবু, বিংশ শতাব্দীতেও সময়ে সময়ে আগ্নেয়াস্ত্রের চেয়ে তীর বেশি কাজে লাগতে পারে। তীর ধনুক বন্দুকের মতো গর্জন করে পারাপাত করে না, কাজ সারে চুপি চুপি। আরে আরে সুন্দরবাবু, আঙুল বুলিয়ে তিলের ফরার ধার পরীক্ষা করছেন কেন? ও তীর যদি বিষাক্ত হয়? সুন্দরবাবু আতকে উঠে তীরটা মাটির ওপরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ও বাবা, ঠিক তো, এটা তো আমি ভেবে দেখিনি। একটু হলেই সর্বনাশ হয়েছিল আর কি। যাক, তীরন্দাজের কথা ভুলে এবার স্নানাহার সেরে নেওয়া যাক, বড়ই বেলা হয়েছে। সন্ধ্যার কিছু আগে জয়ন্ত বললে, সুব্রতবাবু, চলুন একটু বেরিয়ে আসা যাক। বাইরে বেরিয়ে সুব্রত জিজ্ঞাসা করলে, জয়ন্তবাবু কোন দিকে যাবেন? যেদিকে প্রতাপ চৌধুরীর বাড়ি। কিন্তু সেখানে গিয়ে কী হবে? প্রতাপকে তো পাবেন না। প্রতাপকে না পাই, তার বাড়িখানাকে তো পাবো। প্রতাপ যখন দলবল নিয়ে অদৃশ্য হয় তখন তার বাড়ি তালাবন্ধ থাকে। থাকুক তালাবন্ধ, বাড়িখানাকে আমি একবার বাইরে থেকে দেখতে চাই। যে কোনো বাড়ি তার মালিকের অল্প বিস্তর পরিচয় দিতে পারে। সুন্দরবাবু বললেন, কি যে বড় জয়ন্ত, কিছু মানে হয় না। খুব হয়। একখানা বাড়ি দেখলেই বোঝা যায় তার মালিক কোন প্রকৃতির লোক। সে ধনী না মধ্যবিত্ত না দরিদ্র, সে শৌখিন না সাদাসিধে।
এমন আরও অনেক কিছুই বাড়ি দেখে আমি বলে দিতে পারি। ইস, তাহলে আর ভাবনা ছিল না। কারো বাড়ি দেখেই তুমি বলে দিতে পারো সে সাধু না চোর, সে গাঁজা খায় না চন্ডু খায়। যত সব বাজে ধাপ্পা। জয়ন্ত হেসে বললে, সুন্দরবাবু, আপনি বড্ড বেশি এগিয়ে যাচ্ছেন। অতটা আমি পারি না। মানিক বললে, সুন্দরবাবু আপনি ঠিক বলেছেন। আপনার বসত বাড়ি দেখে জয়ন্ত কিছুতেই বলতে পারবে না যে তার মালিকের মাথায় আছে কাচের মতো টেলা টাক আর কোমরে আছে মস্ত বড় ঝুজুল্যমান ভুঁড়ি। হ্যাঁ হ্যাঁ জয়ন্ত, তুমি তাকে বলতে পারবে? জয়ন্ত হেসে ফেলে বললে, মানিক, চিরদিনই কি তুমি সুন্দরবাবুকে চটাবার চেষ্টা করবে? সুন্দরবাবু প্রাণপণে মনের রাগ দমন করতে করতে বললে, মানিকের মতো ছেঁচড়ার কথায় আমি আবার নাকি রাগ করব? আরে ছো, মানিককে আমি ছুঁচোর মতো বাজে জীব বলে মনে করি। সুন্দরবাবুকে আরও বেশি রাগাবার জন্য মানিক আবার কি একটা বলবার উপক্রম করছিল, কিন্তু জয়ন্ত বাধা দিয়ে বললে, বাজে কথায় সময় নষ্ট করবার সময় আমার নেই। চলুন সুব্রতবাবু, প্রতাপের বাড়ি আমাকে চিনিয়ে দিন। সকলে অগ্রসর হল। কোদালপুর গ্রামখানি বিশেষ বড় গ্রাম নয়, কাঁচা পথ। তার এধারে ওধারে মাঝে মাঝে দু চারখানা মেটে ঘর এবং মাঝে মাঝে দু একখানা কোঠা বাড়ি। খানিক দূর অগ্রসর হয়ে পাওয়া গেল একখানা লাল রঙের তিনতলা বাড়ি। তার চারপাশে আছে পাঁচিল ঘেরা খানিকটা ন্যাড়া জমি। সুব্রত বললে, এই হচ্ছে প্রতাপের বাড়ি। সুন্দরবাবু বললেন, জয়ন্ত ভায়া, তুমি বাড়ি দেখে বাড়ির মালিককে নাকি চিনতে পারো? এই বাড়িখানাকে দেখো, দেখে তোমার কি মনে হয়? জয়ন্ত বললে, আমার কি মনে হয়? আমার মনে হয় এ বাড়ির মালিক অত্যন্ত সাবধানী। মানে? মানে এই বাড়ির দিকে তাকালেই বোঝা যায়। প্রত্যেক ভদ্রলোকের বাড়ির জানলায় থাকে সোজা 4 কি 5টি গোনাদ, কিন্তু এ বাড়ির জানলায় দেখছি সোজা গোড়াদের সঙ্গে আড়াআড়ি লোহার গড়াত দেওয়া। তার মানে হচ্ছে বাড়ির মালিক চান না যে বাইরের কোনো লোক সহজে যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে। এতটা সাবধানতার পেছনে নিশ্চয়ই কোনো অর্থ আছে। সুব্রত বললে, জয়ন্তবাবু প্রতাপের বাড়ি দেখলেন তো? জয়ন্ত বললে, দেখলুম বই কি। বাড়ির ফটকে মস্ত এক তালা লাগানো রয়েছে। তার মানে হচ্ছে বাড়ির ভেতরে কোনো লোক নেই। আচ্ছা আসুন, যখন বাড়িখানাকে পেয়েছি তখন এর চারিদিকটা একবার প্রদক্ষিণ করে দেখা যাক। তাতে আমাদের কিছু লাভ হবে? লাভ? হয়তো কিছুই লাভ হবে না, তবু আরও কিছুক্ষণ পদচারণা করলে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই বোধ হয়। সকলে বাড়ির চতুর্দিকে একবার ঘুরে এলো, কিন্তু উল্লেখযোগ্য আর কিছুই নজরে পড়ল না। বাড়ির প্রত্যেক জানলা বন্ধ, কোথাও জীবনের কোনো লক্ষণই নেই। গ্রামের ওপরে তখন ক্রমেই ঘন হয়ে উঠেছে সন্ধ্যার ধূসর ছায়া। পাখির দল বাসায় ফিরে গেছে। এখানে ওখানে গাছের ওপর থেকে ভেসে আসছে তাদের বেলা শেষের কলরব। জয়ন্ত একদিকে দৃষ্টি নিবদ্ধ করে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু বললেন, আবার থমকে দাঁড়ালে কেন বাপু? শেষটা কি অন্ধের মতো সাপের খপ্পরে গিয়ে পড়বে? জয়ন্ত চোখ না ফিরিয়ে বললে, সুব্রতবাবু, আপনি তো বললেন এ বাড়ির ভেতরে লোকজন কেউ নেই। আগে হ্যাঁ, সচক্ষে তো দেখলেন বাড়ির বাইরে তালা দেওয়া। তা দেখেছি বটে, কিন্তু এখন আরও একটা জিনিসও লক্ষ্য করছি। কি? ধোঁয়া। ধোঁয়া আবার কি? বাড়ির দোতলার কোণের ঘরটার দিকে তাকিয়ে দেখুন। সকলে সেদিকে তাকিয়ে সবিস্ময় দেখলে একটা বন্ধ জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার পথ ধোঁয়া। জয়ন্ত বললে, ধোঁয়া কি মানুষের অস্তিত্বই প্রমাণিত করে না? মানিক বললে, বোধহয় ওটা রান্নাঘর, কেউ উনুনে আগুন দিয়েছে। এখন আমাদের কি করা উচিত? সুন্দরবাবু বললেন, এখন আমাদের কিছুই না করা উচিত, সোজা বাসায় ফিরে চলো। তাই যাব, কিন্তু তারপর গভীর রাত্রে আবার আমরা এখানেই ফিরে আসব। কেন? বাড়ির ভেতরটা দেখবার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে।
দেখবে কেমন করে? দরজা তো তালা বন্ধ, দরজা ভাঙবে? না না, আগে বাইরের প্রাচীর লঙ্ঘন করব। তারপর তেতলার ছাদ থেকে ওই যে বৃষ্টির জল বেরোবার নলটা মাটির দিকে নেমে এসেছে, ওইটা অবলম্বন করে সোজা ছাদের উপরে গিয়ে উঠব। সুন্দরবাবু দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, বলো কি হে? ওসব আমাকে দিয়ে হবে টবে না বাপু। তারপর যদি ফস করে হাত ফসকে, উহ! তিনি আর কিছু বলতে পারলেন না। শিউরে উঠে দুই চক্ষু মুদে ফেললেন। জয়ন্ত বললে, আপনি সুব্রতবাবুর সঙ্গে বাসা দিয়ে থাকবেন, আমার সঙ্গে থাকবে খালি মানিক। মানিক বললে, রাজি। জয়ন্ত প্রথম রাতেই শয্যা গ্রহণ করেছিল এবং মানিকও, কিন্তু তাদের ঘুম অত্যন্ত সজাগ। ঘড়ি 12:04 বাজতে না বাজতেই জয়ন্ত বিছানার উপরে ধর্মর করে উঠে বসে ডাকলে, মানিক। মানিকও ততক্ষণে বিছানার উপরে উঠে বসেছে। দুই হাতে চোখ কসলাতে কসলাতে বললে, শুনেছি, রাত 12টা বাজছে। আমাদের পোশাক পরাই আছে, উঠে পড়ো। ওই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিতে ভুলো না। চলো, আর দেরি নয়। জয়ন্ত গাত্রোদ্ধান করে নিজের ব্যাগটার দিকে বাহু বিস্তার করলে। মানিক বললে, সুন্দরবাবু নাক এখনো গান গাইছে, যাওয়ার সময় ওকে বলে গেলে হয় না? না, আমার নাক এখনো গান গাইছে না, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। মানিক সবিস্ময়ে ফিরে দেখলে সুন্দরবাবু জুলু জুলু করে তাকিয়ে আছেন তারই মুখের পানে। বললে, কি আশ্চর্য, সচক্ষে দেখলুম আপনার নিদ্রিত চক্ষু, আর সকর্ণে শুনলাম আপনার জাগ্রত নাসিকাধ্বনি, অথচ আপনি... সুন্দরবাবু উঠে বসতে বসতে বাধা দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার নাক ডাকলেও আর আমার চোখ বুজে থাকলেও আমি নিদ্রায় অচেতন হয়ে পড়িনি। তোমরা যাবে হাড়ি কাটে মাথা গোলাতে, আর আমি ঘুমিয়ে অজ্ঞান হয়ে থাকবো? আমি কি অমানুষ? আমি কি তোমাদের ভালোবাসি না? জয়ন্ত বললে, প্রতাপ চৌধুরীর বাড়িখানাকে আপনি হাড়িকাঠ বলে মনে করেন নাকি? নিশ্চয়ই, প্রতাপ চৌধুরী যেটুকু বর্ণনা শুনেছি তাই যথেষ্ট। তার উপরে এই কালো ঘুটঘুটে রাতে নর্দমার নল বয়ে তোমরা উঠবার চেষ্টা করবে এক অজানা শত্রুপুরীর তেতলায়। এমন অপচেষ্টার কথা কেউ কখনো শুনেছে নাকি? উহ, তোমাদের এই মতলব শুনে পর্যন্ত বুক এত ধরপড় করছে যে হয়তো আমারও কোনো শক্ত ব্যায়ামও হবে। এসব শুনেও কেউ কখনো নাকের সর্ষের তেল দিয়ে অগরে ঘুমোতে পারে? মানিক মুখ টিপে হেসে বললে, আপনি নাসিকার জন্য সরিষার তেল ব্যবহার করেননি বটে, কিন্তু আপনার নাসিকা যে ভীষণ কোলাহল করছিল সেই বিষয়ে একটুও সন্দেহ নেই। সুন্দরবাবু বিছানার উপর থেকে লাফিয়ে পড়ে মারমুখ হয়ে চিৎকার করে বললেন, আমার নাসিকা কোলাহল করছিল, বেশ করছিল। আমার নাসিকা যত খুশি কোলাহল করতে পারে, তাতে তোমার কি হে বাবু? ফাজিল ছোকরা, খালি খালি আমার পেছনে লাগা। জয়ন্ত মৃদু হেসে বললে, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন। মানিক, এখন মস্করা করবার সময় নেই। জানো তো আমাদের সামনে রয়েছে কি গুরুতর কর্তব্য? মানিক বললে, জানি জয়ন্ত, জানি, কিন্তু সুন্দরবাবুর মাথার ওপরে ওই লাউয়ের মতন টেলা টাক, আর কাঁকড়ার দাঁড়ার মতন ওই একজোড়া গোপ, আর ওই থলথলে বিপুল ভুঁড়িটিকে দেখলে আমার মন যেন অট্ট আসনা করে থাকতে পারে না। বেশ সুন্দরবাবু, আমাকে ক্ষমা করুন, আজকের মতো আমি মৌনব্রত অবলম্বন করলুম। সুন্দরবাবু সমস্ত রাগ যেন জল হয়ে গেল একেবারে। তিনি হঠাৎ এগিয়ে এসে ডান হাতে জয়ন্তের কাঁধ এবং বাম হাতে মানিকের কাঁধ চেপে ধরে করুণ কণ্ঠে বললেন, ভাই জয়ন্ত, ভাই মানিক, আমাকে এখানে একলা ফেলে তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ? জয়ন্ত বললে, আমি তো আপনাকে একলা থাকতে বলছি না, আপনিও তো অনায়াসেই আমাদের সঙ্গে আসতে পারেন। সুন্দরবাবুর দুই ভুরু উঠে গেল কপালের দিকে এবং তার সর্বাঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে গেল একটা প্রবল উত্তেজনা শিহরণ। আড়ষ্টভাবে তিনি বললেন, ছাতের জল বেরোবার নল বয়ে আমি উঠব তেতলার ওপরে। জয়ন্ত, তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? আমার এই শরীরটিকে তোমরা কি দেখতে পাচ্ছ না?
বেশ তো, আপনি না হয় মাটির ওপরে দাঁড়িয়ে থেকেই পাহারা দেওয়ার চেষ্টা করবেন। পাগল! আজ আমি এখানে একদিনেই 3বার 3টে গোখরো সাপকে সচক্ষে দেখেছি। এখানকার মাটি ছাতের জল বেরোবার নলের চেয়েও বিপজ্জনক। আমি ভাই ছাপোষা মানুষ, ঘরে আছে স্ত্রী আর 8 ডজন ছেলে মেয়ে। আমার পক্ষে এত তাড়াতাড়ি জমালয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। জয়ন্ত দরজার দিকে অগ্রসর হতে হতে বললে, বেশ, তাহলে আপনি নিরাপদে এখানেই অবস্থান করুন। আমাদের আর বাধা দেবেন না, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সুন্দরবাবু তাড়াতাড়ি জয়ন্তের সামনে এসে পথ রোধ করে দাঁড়িয়ে বললেন, তার চেয়ে জয়ন্ত, আমার একটা পরামর্শ শোনো না। কী পরামর্শ? কালকেই টেলিগ্রাফ করে আমি এখানে একদল পুলিশ ফৌজ আনাবো। তারপর সদল বলে গিয়ে ঘেরাও করব প্রতাপ চৌধুরীর বাড়ি। জয়ন্ত মাথা নেড়ে বললে, তা হয় না সুন্দরবাবু। হয়তো গ্রামের দিকে দিকে আছে প্রতাপ চৌধুরীর চরেরা। এখানে হঠাৎ পুলিশ ফৌজের আবির্ভাব দেখলেই যথাস্থানে সেই খবর গিয়ে পৌঁছবে। তারপর তারপর আমরা দেখব গিয়ে খাঁচা খালি, পাখিটা কোথায় অদৃশ্য। এখন আর কথা কাটাকাটি করবার সময় নেই। এসো মানিক। সুন্দরবাবু হতাশভাবে শয্যার ওপরে বসে পড়লেন। তিনি আর একটুও বাক্য ব্যয় করবার অবসর পর্যন্ত পেলেন না। জয়ন্ত ও মানিক ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল দ্রুত পদে। আলোহারা কালো রাতের বুকে জাগছিল খালি ঝিল্লিদের কণ্ঠ এবং থেকে থেকে তিমির তুলি দিয়ে আঁকা গাছপালায় পাতায় পাতায় বাতাস ফেলছিল সুদীর্ঘ নিঃশ্বাস। কোথাও আর কোনো শব্দ নেই। রাতের নিজস্ব একটা ঝিমঝিম ধ্বনি আছে বটে, কিন্তু সে ধ্বনি কানে কেউ শোনে না, প্রাণে করে অনুভব। নির্জন পল্লীপথ। কাছে বা দূরে কোনো কুটির বা বাড়ির ভেতর থেকে ফুটে উঠছে না এক টুকরো আলোক রেখাও। খানিক দূর অগ্রসর হওয়ার পর জয়ন্ত হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মানিক শুধালে, দাঁড়ালে কেন? পেছনে একটা শব্দ শুনলাম। কীরকম শব্দ? শুকনো পাতার উপরে পায়ের শব্দ। কুকুর কি শিয়াল যাচ্ছে? হতে পারে, চলো। কিছু দূর এগিয়ে জয়ন্ত আবার দাঁড়িয়ে পড়ে বললে, আবার পায়ের শব্দ শুনছি। এবারে মানিকও শুনতে পেয়েছিল। সে বললে, জয়ন্ত, কেউ কি আমাদের অনুসরণ করছে? অসম্ভব নয়, কেউ হয়তো আমাদের গতিবিধির উপরে লক্ষ্য রেখেছে। টর্চ জ্বালো। জয়ন্ত ও মানিক দুজনেই টর্চ জেলে দিকে দিকে আলোক নিক্ষেপ করলে। কোনো মনুষ্য মূর্তির বদলে দেখা গেল একটা শ্রীগাল ছুটে পালিয়ে যাচ্ছে উত্তরশ্বাসে। জয়ন্ত মাথা নেড়ে বললে, কিন্তু আমরা যে শব্দ শুনেছি তা শিয়ালের পায়ে শব্দ নয়। চলে যাক, এগিয়ে চলো মানিক। কিন্তু পেছনের শত্রু নিয়ে কি সামনের দিকে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে? কত ধানে কত চাল, দেখাই যাক না। এগিয়ে চলো। দুজনে অগ্রসর হলো। কাছে এবং দূরে দুই গাছের ডালে বসে দুটো প্যাঁচা চেঁচা ভাষায় পরস্পরের সঙ্গে কথোপকথন করছিল। রাত্রি জগতের বিপুল কালো প্রজাপতির মতন একটা বাদুড় উড়ে গেল বাতাসকে সশব্দে ডানা দিয়ে আঘাত করতে করতে। তারপর আবার নিস্তব্ধতা। পেছনে আবার সেই পদশব্দ। জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, এই ঝোপড়ার আড়ালে তাড়াতাড়ি বসে পড়ো। দুজনে গা ঢাকা দিলে ঝোপের আড়ালে গিয়ে। খানিকক্ষণ কিছু শোনা গেল না। তারপর মাঝে মাঝে শোনা যেতে লাগলো পায়ের শব্দ। বেশ বোঝা গেল কেউ চলতে চলতে থেমে দাঁড়িয়ে পড়ছে। অন্ধকারের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো একটা অস্পষ্ট অপচ্ছায়া। ঝোপের প্রায় পাশে এসে আবার দাঁড়িয়ে পড়ে মূর্তি নিজের মনেই বললে, কি আশ্চর্য, এখানেই তো ছিল, গেল কোথায়? জয়ন্ত হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং নিজের দুই অতি বলিষ্ঠ বাহু বাড়িয়ে তাকে করলে প্রচণ্ড আলিঙ্গন। আর তো অবরুদ্ধ কণ্ঠে লোকটা বললে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। বাহুর বন্ধন একটু আলাদা করে জয়ন্ত বললে, কে তুই? আমি এই গায়ে থাকি। তুই আমাদের পেছু নিয়েছিস কেন? না না, আমি আপনাদের পিছু নিইনি, আমি ভিন গায়ে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল। তোর নাম কি? শ্রী মানিকচাঁদ বিশ্বাস।
আরে, তুমিও মানিক? তাহলে এই যে হয়ে দাঁড়ালো মানিক চোর, ওয়ে আমাদের পুরাতন মানিক। এখন এই নতুন মানিকটিকে নিয়ে কি করা যায় বলো দেখি? আপাতত হাত পা মুখ বেঁধে ওকে এই ঝোপের ভেতরে ফেলে রেখে যাওয়া যাক। তারপর বাসায় ফেরবার সময় ওর সঙ্গে ভালো করে আলাপ জমালেই চলবে। উত্তম প্রস্তাব। তাহলে এসো, আমাকে সাহায্য করো। আমাকে ছেড়ে দিন মশাই, ছেড়ে দিন। আমি নির্দোষ নিরীহ ব্যক্তি। তার পকেট হাতড়ে জয়ন্ত আবিষ্কার করলে একখানা মস্ত বড় শানিত ছোড়া। বলে, তুমি যে কীরকম নিরীহ ব্যক্তি এই বাঘ মারা ছোড়াখানা দেখেই বেশ বুঝতে পারছি। মানিক, চটপট বেঁধে ফেলো এই খুনে গুন্ডাটাকে, আমাদের অনেক কাজ বাকি। লোকটার হাত পা মুখ বেঁধে তাকে ঝোপের ভেতরে নিক্ষেপ করলে জয়ন্ত ও মানিক, এবং তারা আবার হলো অগ্রসর। আরও খানিক পরে তারা এসে দাঁড়ালো প্রতাপ চৌধুরীর বাড়ির সম্মুখে। চারিদিক নিঃসার এবং নিবিড় অন্ধকারের কালো বনাদ্দি মোড়া। বাড়ির কোনোখানেই কোনো জীবনের লক্ষণ নেই। অতি অনায়াসেই তারা পাঁচিল টপকে ভেতরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ স্থিরভাবে তারা কান পেতে রইল, কিন্তু অন্ধকারের ভেতরে শুনতে পেরে না কোনো রকম সন্দেহজনক শব্দ। জয়ন্ত ফিসফিস করে বললে, মানিক, আমাদের ছাতে উঠবার সিঁড়ি, অর্থাৎ বৃষ্টির জল বেরোবার সেই নলটা ওই দিকের কোথাও আছে। এখানে টর্চ ব্যবহার করা নিরাপদ নয়। বাড়ির দেওয়ালের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আমাদের নলটাকে খুঁজে বার করতে হবে। চক্ষু অন্ধকারে অন্ধ। কাজটা খুব সহজ হলো না, কিন্তু অবশেষে পাওয়া গেল নলটাকে। মানিক, একসঙ্গে আমাদের দুজনের ভার এই নলটা হয়তো সইতে পারবে না। তুমি নিচেই দাঁড়াও, আগে আমি ছাতে গিয়ে উঠি, তারপর তুমি। দুজনেই যখন ছাতের উপরে গিয়ে দাঁড়িয়েছে, তখন হঠাৎ রাত্রির স্তব্ধতাকে যেন খণ্ড খণ্ড করে দিয়ে কোথা থেকে চিৎকার করে উঠল একটা কুকুর। বাড়তিনে কেউ কেউ করেই আবার সে চুপ করলে। জয়ন্ত চিন্তিত স্বরে বললে, মানিক, কুকুরটা হঠাৎ কেন ডাকলে? কুকুর কেন ডাকলে কুকুরই জানে। কুকুরের ভাষা আমি শিখিনি। কিন্তু ওই কুকুরটার ডাক অস্বাভাবিক বলে মনে হলো না? হ্যাঁ, তা হলো বটে। আমার কি মনে হলো জানো? কি? ও যেন নকল কুকুরের ডাক। মানে? কুকুরের স্বরের অনুকরণে চিৎকার করলে যেন কোনো মানুষ। তুমি কি বলতে চাও জয়ন্ত? আমি বলতে চাই, ওটা কুকুরের ডাক নয়, মানুষের সংকেত ধ্বনি। কেউ যেন কাকে কোনো কারণে সাবধান করে দিলে। তাহলে শত্রুরা কি জানতে পেরেছে যে তাদের আড্ডায় আবির্ভূত হয়েছে আমাদের মতন দুজন অনাহত অতিথি? খুব সম্ভব তাই। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এখন উচিত অনুচিতের প্রশ্ন ভুলে যাও মানিক। এখন ছাতের উপরেই থাকি, আর নল বয়ে আবার নিচেই নেমে যাই। দুটোই হচ্ছে এক কথা। ওই কোণে রয়েছে চিলের ছাদ, ওর তলায় আছে বাড়ির ভেতরে নামবার সিঁড়ি। এসো, মরবার বা বন্দি হবার আগে দেখে নিই এই বাড়ির ভেতরটা কীরকম। কোনো ভয় নেই, বিপদ নেই তো আমাদের কারবার। এর চেয়েও অনেক বেশি ঢের বিপদকে আমরা ফাঁকি দিয়েছি। আজও কি পারবো না? এসো দেখি, সাধুর সহায় ভগবান। চিলের কুঠুরির তলাতেই ছিল সিঁড়ি। জয়ন্ত মানিক দ্রুত পদে নিচের দিকে নেমে গেল। টর্চের আলো করলে তাদের পথ নির্দেশ। টর্চের আলো ফেলে খুব তাড়াতাড়ি তারা দেখে নিলে এদিকে বারান্দার কোলে রয়েছে পাশাপাশি তিনখানা ঘর। প্রথম এবং দ্বিতীয় ঘরের দরজা তালাবন্ধ, কিন্তু তৃতীয় ঘরখানা তালাবন্ধ নয়, যদিও বাহির থেকে তার শিকল ছিল তোলা। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তিনতলা থেকে দোতলায় নামবে কি নামবে না। এমন সময় শোনা গেল বোধহয় একতলার সিঁড়িতে উচ্চ পদশব্দ। একজনের নয়, দুজনের নয়, অনেক লোকের পদশব্দ, এবং তারা ওপরে উঠছে অত্যন্ত দ্রুত পদে। মানিক, মানিক, মানিক। কি জয়ন্ত? ফাঁদে পড়েছি, একরকম যেচেই। আর ভাববার সময় নেই। এ দুটো ঘরই তালাবন্ধ, কিন্তু ও ঘরটার বাইরে থেকে কেবল শেকল তোলা আছে। চলো, আমরা ওই ঘরের ভেতরে ঢুকে খিল এঁটে দিই।
কিন্তু তাহলে যে আমাদের অবস্থা হবে কলে পড়া ইঁদুরের মতো। মোটেই নয়। অকারণেই আমরা অটোমেটিক রিভলভার সঙ্গে করে নিয়ে আসিনি। একটা কোণ পেলে হয়তো আমরা যুদ্ধ করে অনেক শত্রু বধ করতে পারব। চোখের পলক ফেলতে না ফেলতে জয়ন্ত ও মানিক তৃতীয় ঘরের শিকল খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে খিল তুলে দিলে। বাইরের দ্রুত পদশব্দগুলো তখন হাজির হয়েছে ত্রিতলের বারান্দার উপরে। অকস্মাৎ অন্ধকার ঘরের ভেতর থেকে বিকট স্বরে হাহা অট্টহাস্য করে কে বলে উঠল, এসেছো বন্ধুগণ, এসো এসো, আমি যে তোমাদেরই পথ চেয়ে আছি। ঘরের বাইরে এবং ভেতরেও শত্রু। জয়ন্ত ও মানিক দাঁড়িয়ে রইল মূর্তির মতন। এতটা তারা কল্পনা করতে পারেনি। ঘরের ভেতরে আবার অট্টহাসি জেগে উঠল। জয়ন্ত তাড়াতাড়ি মানিকের হাত ধরে টেনে পায়ে পায়ে পিছিয়ে গেল যেদিক থেকে অট্টহাসি আসছিল না সেই দিকে। তারপর এমনভাবে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালো যেন পেছন থেকে কেউ তাদের আক্রমণ করতে না পারে। ঘরের ভেতরে আবার বিদ্রুপ ভরা কণ্ঠস্বর জাগল, এসেছো বন্ধুগণ, এসো এসো, আমি যে তোমাদেরই জন্য প্রস্তুত হয়ে আছি। তারপরই শুরু হলো গানও। এসো এসো বধূ এসো, আদ আঁচড়ে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি। উদ্ভ্রান্ত কণ্ঠের এই হাসি, কথা ও গান শুনে সচকিত জয়ন্ত একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কে তুমি? তোমার গলা যে চেনা চেনা বোধ হচ্ছে। হচ্ছে নাকি, হচ্ছে নাকি? বন্ধু আর বন্ধুর গলা চিনবে না? তুমি হচ্ছ ভূষো পাগলা। আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কদে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। সোনার আনারসের এই ছড়া তোমরা জানো? কিন্তু ভূষোর পাগলার কথা আর শেষ হলো না। হঠাৎ বাইরে থেকে ঘরের দরজার উপরে শোনা গেল দমাদ্দম পদাঘাতের শব্দ। একসঙ্গে অনেকগুলো পা দরজার পাল্লা ভেঙে ফেলবার চেষ্টা করছে। ঘরের ভেতরের বিপদ সম্বন্ধে জয়ন্ত তখন নিশ্চিত হয়েছে, কারণ পাগলা হলেও ভূষো নিশ্চয়ই বিপজ্জনক নয়। জয়ন্ত ছুটে সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললে, দরজা ভাঙবার চেষ্টা করো না, আমরা নিরস্ত্র নই। বাইরে থেকে কে যেন চিৎকার করে বললে, ওরে ছিচকে চোর, তুই কি ভেবেছিস আমরাও সশস্ত্র নই? আমাদের কাছে অটোমেটিক রিভলভার আছে। 1 মিনিটে তারা কতগুলো গুলি বৃষ্টি করতে পারে তা জানো? আমাদের দলে লোক আছে 15 জন। তোমরা 2-1টা গুলি ছুটতে না ছুটতেই আমরা তোমাদের দুজনকে কেটে কুচি কুচি করে ফেলবো। বেশ, চেষ্টা করে দেখতে পারো। ব্যাপারটা যা ভাবছো ততটা সহজ নয়। দেখ, ভালো চাস তো ভালো মানুষের মতো ধরা দে। তারপর? তারপর আবার কি? তারপর আমাদের নিয়ে তোমরা কি করবে? আগে ধরা তো দে, তারপর সেসব কথা নিয়ে মাথা ঘামানো যাবে। বাহ, চমৎকার। তোমার নাম কি বাছা? আমার নাম তো একটু আগেই তোরা শুনেছিস। কিরকম? আমার নাম মানিকচাঁদ বিশ্বাস। জয়ন্ত হো হো করে হেসে উঠে সকৌতুকে বললে, হো হো হো, আরে আরে, তুমি সেই ছোড়াদাড়ি মানিকচাঁদ, যাকে আমরা ঝোপের ভেতরে ঘাস বিছানায় শুয়ে রেখে এসেছিলাম। তোমার হাত পায়ের বাঁধন খুলে দিলে কে? ওরে গাধারাম, তুই কি ভেবেছিস এখানে আমি ছাড়া আর কেউ তোদের উপর দৃষ্টি রাখেনি? তোরা চলে আসবার 3-4 মিনিট পরে আমি মুক্তি পেয়েছি। বটে? বাহ, বেশ ভালো। তোমার সৌভাগ্যের কথা শুনে আমার হিংসে হচ্ছে যে। তার মানে? তুমি তো দিব্যি চট করে মুক্তি পেয়েছো, কিন্তু আমরা কি অত সহজে তোমাদের কদলি প্রদর্শন করতে পারবো? সে আশায় জলাঞ্জলি দে। তোরা বাঘের গর্তে ঢুকেছিস, আমাদের গুপ্ত কথা জানতে পেরেছিস। তোরা কি আর কখনো ছাড়া পাবি বলে আশা রাখিস? আশা রাখি বই কি অনিকচাঁদ, আশা রাখি বই কি, খুব রাখি। কিন্তু বাপু, ওই যে গুপ্ত কথাটা উল্লেখ করলে, ওর অর্থ কি? তোমাদের কোন গুপ্ত কথা আমরা জানতে পেরেছি? ভূষো বাংলা যে এখানে আছে, এ কথা কি তোরা জানতে পারিসনি? এও আবার একটা গুপ্ত কথা নাকি?
ভূষো তো পাগলা মানুষ, ও যেখানেই থাকুক না তা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে কেন? তোরা তো ভূষোকে পাওয়ার জন্য এখানে এসেছিস রে। মোটেই নয়। তবে কি তোরা এখানে এসেছিস হাওয়া খাবার জন্য? আমরা এসেছি অন্য একটা কথা জানবার জন্যে। কি কথা? যে বাড়ি সবাই জানে খালি বাড়ি, তার ভেতরে মানুষ থাকে কেন? এ কথা জেনে তোদের লাভ? লাভ লোকসানের ধারধারি না, আমরা এসেছি কৌতূহল চরিতার্থ করতে। কৌতূহল চরিতার্থ না আত্মহত্যা করতে? আমরা আত্মহত্যা করতে মোটেই রাজি নই। যাকে এসব বাজে কথা। মানিক চাঁদ, তোমার সঙ্গে তো অনেকক্ষণ আলাপ হলো, এবারে আমরা আরেকজনের সঙ্গে আলাপ করতে চাই। কার সঙ্গে? তোমাদের কর্তা প্রতাপ চৌধুরীকে ডাকো। তিনি তখন কলকাতায়। এটা কি সত্য কথা? তিনি এখানে থাকলে তোর মতো পাজির পাজারের সঙ্গে কথা বলে আমাকে মুখ ব্যথা করতে হতো না। ও, আপাতত তুমি বুঝি এখানকার প্রধান সেনাপতি? না, আপাতত আমি এ বাড়ির মালিক। জয়ন্ত সবিস্ময়ে বললে, তার মানে? প্রতাপবাবুর সঙ্গে এখন এ বাড়ির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? কেন? বাড়িখানা তিনি আমার কাছে বিক্রি করেছেন। প্রতাপবাবু এই গ্রামে আর থাকতে চান না। কেন? এই গ্রামটা কি তার পক্ষে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে? প্রশ্নের জবাব পাওয়া গেল না। নতুন এক গলায় শোনা গেল, মানিক, তুমি লোকটার সঙ্গে এত কথা কইছো কেন বলো দেখি? তুমি কি বুঝতে পারছো না ও তোমার পেটের কথা আদায় করবার চেষ্টা করছে? ঠিক বলেছিস ফজা, ধরিবাসটার সঙ্গে আর কোনো কথা নয়। ওই জয়ন্ত, এবার শেষবার জিজ্ঞাসা করছি, দরজা তোমরা খুলবে না আমরা ভেঙে ফেলবো? দরজা আমরা খুলব না। ভাঙতে চাও তো তোমরাই ভাঙো, আমরা তোমাদের অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত। মানিক, রিভলভার বার করে দরজার পাশে এসে দাঁড়াও। দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই আমরা দুজনে গুলিবৃষ্টি করব। হতভাগারা বোধহয় অটোমেটিক রিভলভারে মহিমা জানে না। শেষের কথাগুলো জয়ন্ত এমন চিৎকার করে বললে যে বাইরের সবাই শুনতে পেলে। কিন্তু বাইরে থেকে দরজা ভাঙার কোনো চেষ্টাই হলো না। কেবল শোনা গেল মানিক চাঁদরা পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। তারপর তাদের কণ্ঠস্বর হলো একেবারে নীরব। জয়ন্ত মুখ ফিরিয়ে ঘরের অন্যদিকের একটা খোলা জানলার ভেতর দিয়ে বাইরেটা একবার দেখবার চেষ্টা করলে, কিন্তু দেখা গেল কেবল অন্ধকার। রাত্রি তখন দিবসের দিকে অগ্রসর হয়েছে বটে, কিন্তু আকাশের কালিমা পাতলা হবার কোনো লক্ষণ নেই। পৃথিবীও যেন বোবা হয়ে আছে। মানিক চুপি চুপি বললে, জয়ন্ত, ওরা বোধহয় আজ রাতে আর কোনো গোলমাল করবে না। আমারও তাই বিশ্বাস। ওরা ভোরের জন্য অপেক্ষা করছে। রাতের অন্ধকারে ওরা আমাদের গুলি হজম করতে রাজি নয়। এখন দেখা যাক এই অন্ধকারের সুযোগ আমরা গ্রহণ করতে পারি কিনা। আস্তে আস্তে একবার জানলার কাছে এগিয়ে নিচের দিকে তাকিয়ে দেখো দেখি। মানিক জানলার কাছে গিয়ে নিচের দিকে দৃষ্টিপাত করলে, তারপরে ফিরে এসে বললে, নিচের জমির দিকে তাকিয়ে মনে হলো কারা যেন এদিক ওদিক চলাফেরা করছে। মানিক চাঁদ তাহলে ওদিকেও পাহারা রাখতে ভোলেনি। দেখছো আমাদের অদৃষ্ট মন্দ, কালকের প্রভাত হয়তো আমাদের পক্ষে সুপ্রভাত হবে না। এতক্ষণ পরে ভূষো পাগলা হঠাৎ মুখ খুলে বলে উঠল, সুপ্রভাত সুপ্রভাত। আমি জানি আমার জীবনে সুপ্রভাত আসবে না, কিন্তু তোমরা কে বাপু? তোমরা এখানে কেন? জয়ন্ত বললে, মানুষ নিজের বিপদকে কতখানি বড় করে দেখে বুঝেছ তো মানিক? ভূষো পাগলা যে আমাদের সঙ্গেই আছে এ কথা আমরাও ভুলেই গেছিলাম। যাক, এ তবু মন্দের ভালো। ভূষোর সঙ্গে কথাবার্তা বলেই রাতটা কাটিয়ে দেওয়া যাক। এই বলে সে টর্চের আলো জেলে দেখলে ঘরের মেঝের ওপরে ভূষো পাগলা লম্বা হয়ে শুয়ে রয়েছে। মানিক বললে, এ কি ভূষণ, তোমার মাথায় আর মুখে যে চাপচাপ শুকনো রক্ত? ভূষো পাগলা হেসে বললে, দুশ্মনরা লাঠি মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে এখানে ধরে এনেছে গো। এই দেখো না, আমার হাত পাও বাঁধা। জয়ন্ত বললে, আহা বেচারি, মানিক, ওর হাত পায়ে বাঁধন খুলে দাও।
বাঁধন খুলে দিতে দিতে মানিক বললে, আচ্ছা ভূষণ, তোমার মতো নিরীহ মানুষের উপর এমন অত্যাচার কেন? তুমি কি ওদের কোনো অনিষ্ট করেছো? ভূষো মাথা নেড়ে বললে, কিছু না, কিছু না। নিজের উপকার কি পরের উপকার, কিছুই তো আমি করতে পারি না। আমি খালি খাই দাই, বগল বাজাই আর সোনার আনারসের গান গাই। তবে ওরা তোমাকে ধরে রেখেছে কেন, সে কথা কি জানো? ওদের মুখে শুনে জেনেছি। কি জেনেছ? আমি সোনার আনারসের ছড়া জানি বলেই ওরা আমাকে ধরে রেখেছে। তাই নাকি? ওরা আমাকে আরও অনেক কথা জিজ্ঞাসা করে। ওদের বিশ্বাস আমি আরও অনেক কথা জানি। জয়ন্ত বললে, বটে, তুমি আরও অনেক কথা জানো নাকি? অনেক কথা জানি গো, আবার অনেক কথা জানিও না। তুমি কি কি কথা জানো ভূষণ? ভূষর দুই চোখে ফুটল সন্দেহের ভাব। সে বললে, আমার কথা তুমি জানতে চাও কেন? ও, তুমিও বুঝি ওই দলে? ভুলিয়ে ভালিয়ে আমার মনের কথা জেনে নিতে চাও? জয়ন্ত তাড়াতাড়ি বললে, না ভূষণ, আমরা তোমার বন্ধু, তোমাকে উদ্ধার করতে এখানে এসেছি। আমরা তিনজনেই যে ইঁদুর কলে ধরা পড়া ইঁদুর, এখন কে কাকে উদ্ধার করবে? ভূষণ, লোকে তোমাকে পাগল বলে বটে, যে তোমার কথাবার্তা তো ঠিক পাগলের মতন নয়। লোকে ঠিক বলে গো, ঠিক বলে। আমি পাগল নই তো কি? ওই সোনার আনারসের ছড়াই আমাকে পাগল করেছে। ছড়া আবার কাউকে পাগল করতে পারে নাকি? সোনার আনারসের ছড়ার মানে বুঝলে পাগল হওয়া ছাড়া আর উপায় নেই। ও বড় বিষম ছড়া গো, মানুষকে মত্ত করে তোলে। কিন্তু ছড়ার শেষটা তো তুমি এখনো আমাদের শোনাওনি। শুনবে? তার শোনাতে আমার আপত্তি নেই। আমার মুখে ছড়াটা তো আরও কত লোকে শুনেছে, কিন্তু কেউ পারেনি এর মানে বুঝতে। আমিও মানে বুঝতে পারবো না, তবু ছড়ার সবটা শুনতে ক্ষতি কি? তবে শোনো। ভূষকে বাধা দিয়ে হঠাৎ ঘরের বাইরে থেকে সগর্জনে কি চিৎকার করে উঠল, খবরদার ভূষো, খবরদার! ছড়াটা ওদের কাছে বললে তোকে আমরা এখন খুন করে ফেলবো। ভূষো ভয়ে কুচকে করে বললে, শুনছো তো, ঘরের বাইরে দুশ্মনরা আড়ি পেতেছে, আর ছলা বলে কাজ নেই বাবা। জয়ন্ত বললে, কাকে তুমি ভয় করছো ভূষণ? ওদের বিষ নেই, খুলপনা চক্কর। দেখলে তো, আমাদের ভয়ে ওরা দরজা ভাঙতে সাহসী করলে না। দরজার দিকে ত্রস্ত চোখে বারবার তাকাতে তাকাতে ভূষো বললে, তাহলে ছড়ার চেষ্টা বলবো? নিশ্চয়ই বলবে, দেখি তোমাকে কে কি করে। ভূষো বললে, বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি, ব্রহ্ম পিশাচ পানাই বাজায়, বাস্তুকুকু কাচ্ছে নীতি। সেইখানেতে জলচারী আলো আঁধির যাওয়া আসা, সর্পনিপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাজেন বাসা। জয়ন্ত খানিকক্ষণ ধরে লাইনগুলো মনে মনে আওড়ে নিয়ে বললে, ভূষণ, তোমার ছড়া সবটাই আমার মুখস্থ হয়ে গেছে। মানে বুঝতে পারলে? পরে সে চেষ্টা করবে, দেখবো বই কি। পরে কি আর সময় পাবে? কেন পাবো না? আমরা যে কলে পড়া ইঁদুর। জয়ন্ত উত্তর না দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। বাইরে অন্ধকার তখন আর ততটা নিরন্ধ্র নয়। পূবের আকাশে আলোকের প্রথম ইঙ্গিত জাগতে আর বেশি দেরি নেই। বাতাসে পাওয়া যাচ্ছে আসন্ন প্রভাতে প্রসন্ন স্নিগ্ধতা। আচম্বিতে অধিকার খোলা জানলাটার উপাসে হলো কালো আবছায়ার মতো একটা মূর্তির আবির্ভাব, এবং চোখের পলক পড়বার আগেই মূর্তিটা আবার অদৃশ্য হয়ে গেল, ঘরের ভেতরে কি একটা জিনিস নিক্ষেপ করে। পর মুহূর্তে ভীষণ এক শব্দ, এবং সঙ্গে সঙ্গে ঘরের ভেতরটা ভরে উঠল বিষম তীব্র এক দুর্গন্ধে। জয়ন্ত প্রায় বদ্ধকণ্ঠে বলে উঠল, জানলার দিকে চলো, জানলার দিকে চলো, ওরা বিষাক্ত গ্যাসের বোমা ছুঁড়েছে। ওহ! কিন্তু তারা কেউ জানলা পর্যন্ত পৌঁছতেই পারলে না। সবাই মাটির ওপরে পড়ে অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে অজ্ঞান হয়ে গেল। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গল্প
সোনার আনারসের প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। তাড়াতাড়ি ফিরে আসব সোনার আনারসের দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।